আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের কোমের মডিউল সি থেকে আমরা রেশিও অ্যানালাইসিস মডিউল বি তে ছিল। মডিউল সি তে আমরা সিপিবি অ্যানালাইসিস আমরা এটা দেখব। সিপিবি অ্যানালাইসিস লেকচার শিট 3 এর 1 নাম্বার, সরি 3 এর 2 নাম্বার। এটা তো 3 এর 1 নাম্বার হচ্ছে আমাদের আছে আপনার ক্যাপিটাল বাজেটিং, একটু জটিল পর্যায়ের অঙ্ক। ক্যাপিটাল বাজেটিং অনেক বড় টাইপের অঙ্ক। আমার যে এতদিনের যে অ্যানালাইসিস, আপনার যদি অঙ্কটা কমনও আসে তারপরে অঙ্কটি না দেওয়া এটাই উত্তম, কারণ অঙ্ক কমন আসলেও আপনি ওটা ক্যালকুলেশন করতে করতে একটা অঙ্ক করতে আপনার 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা যাবে, এত বড় টাইপের অঙ্ক। তো আর এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আপনি কমন পড়ে যদি দেয়, আপনি সহজে এটা অ্যান্সার করতে পারবেন, অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করতে পারবেন। কিন্তু এখানে এটা হচ্ছে সূত্র নির্ভর, একটি সূত্র আরেকটির সাথে লেজ লাগানো বা আমাদের জড়িত, একটি সূত্র আরেকটি সূত্রের সাথে জড়িত থাকে। তো মডিউল সিতে ওদের নাম হচ্ছে টার্ম লোন অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং, আমাদের মেয়াদি লোন এবং চলতি মূলধন অর্থায়ন। তো আমরা যেটা আলোচনা করব, এই অধ্যায়ে যে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। তো ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বিষয়টা কিরকম? কোন একটি প্রতিষ্ঠানে, কোন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কোনো মাল যদি তারা উৎপাদন করে, ধরুন তারা 100 টাকা, অল্প পরিমাণে যে বোঝায়, 100 টাকা পরিমাণ তারা মাল উৎপাদন করেছে। এই 100 টাকার পরিমাণ মাল উৎপাদন করেছে বা বিক্রি করেছে, এটা ধরে বিক্রয়। এখন এই 100 টাকার মাল তারা বিক্রি করেছে, এই 100 টাকার মাল বিক্রি করতে তাদের খরচ হয়েছে কত? ধরুন তাদের খরচ হয়েছে 70 টাকা। তাহলে 70 টাকা হচ্ছে কি খরচ বা ব্যয়। তাদের ব্যয় হয়েছে কত? 70 টাকা। সেটা বিক্রি করলো কত? 100 টাকায়। তাহলে এই যে মাঝখানের যে 30 টাকা, সেই 30 টাকার নাম হচ্ছে কি? মুনাফা। তাহলে আপনারা অলরেডি বুঝে গেছেন এখানে নাম ধারায় যে ব্যয় হচ্ছে কোনটা, উৎপাদন ব্যয় বা কিনতে যেটা লাগছে সেটা হচ্ছে ব্যয়, আর পরিমাণ দ্বারা বোঝাবে আমাদের, ভলিউম দ্বারা বোঝাবে আমাদের বিক্রয়, এই যে বিক্রয়কে বোঝাবে। আর মুনাফা দ্বারা বোঝাবে এই বিক্রয় এবং ব্যয়ের যে পার্থক্যটুকু, সেটা হচ্ছে আমাদের কাছে মুনাফা। তাহলে এই তিনটা কিন্তু আমাদের একে অপরের সাথে জড়িত। মানে আমরা যদি এটা সমীকরণের মাধ্যমে দেই, তাহলে কিন্তু এইভাবে আমরা এটা লিখতে পারি। এইভাবে এটা লিখতে পারি যে বিক্রয় মাইনাস ক্রয় বা ব্যয়, ক্রয় হিসাবে ধরি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? মুনাফা, তাই না? এই ক্রয়টাকে আমরা এখানে আমরা ব্যয় বলে চিহ্নিত করব। এই ক্রয়টা যেটা, সেটা হচ্ছে ক্রয় করতে তো আমাদের ব্যয় হয়, তাহলে সেটাকে আমরা ব্যয় হিসাবে চিহ্নিত করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় থেকে যদি আমাদের ব্যয়টা, পণ্যটা উৎপাদন করতে বা ক্রয় ক্রয় করতে বিক্রয় থেকে যদি এটা বাদ দেয়, তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে এটা একটা সমীকরণ। তাহলে এই যে সমীকরণ একে অপরের সাথে আমাদের যুক্ত আছে, এগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে। এর সাথে এর সম্পর্ক কত বাড়লো, কত পার্সেন্ট কি বাড়লো, আমাদের বিক্রয় যদি 5,000 ইউনিট করি, তাহলে আমাদের মুনাফা কত হবে, বা আমাদের খরচ কত হবে, আমাদের স্থায়ী ব্যয় কত হবে, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণটা হচ্ছে কি? যদি এখান থেকে থিওরি আসতে পারে, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হলো আমাদের এখানে যেটা বলা আছে, দেখুন যে বিশ্লেষণের মাধ্যমে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য, উৎপাদনের পরিমাণ এবং বিক্রয় মিশ্রণের পরিবর্তনের ফলে ভবিষ্যৎ লাভের উপর যে প্রভাব পড়ে তার সমীক্ষাকে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বলে। অনেক বড় করে বা অনেক ভাবে এখানে দেওয়া আছে, এত কিছুতে আমরা যাব না, আমরা সহজভাবে বলবো। সেটা হচ্ছে কি? যে বিশ্লেষণের মাধ্যমে আমরা ব্যয় পরিমাণ, মানে পণ্য উৎপাদন ব্যয়
পণ্য উৎপাদন ব্যয়, পণ্য উৎপাদন ব্যয় বিক্রয়ের পরিমাণ, পরিমাণ বলতে বিক্রয়ের পরিমাণ এবং মুনাফার মধ্যে বিশ্লেষণ করা হয় বা পরীক্ষা বা সমীক্ষা করা হয়, তাকে আমরা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ করি। শেষ। মানে এই তিনটা আপনার সংজ্ঞার মধ্যে নিয়ে আসবেন, ব্যয় পরিমাণ মুনাফা, তাহলে সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আরেকটু সহজ করে বলা যায় এভাবে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আচ্ছা, সুতরাং মুনাফা অর্জনকারী প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত বিক্রয়লব্ধ অর্থ, ব্যয় পরিমাণ এবং মুনাফার বিষয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করতে হয়। এরূপ চিন্তা ভাবনা গবেষণাকে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বলে অভিহিত করা হয়। সহজভাবে এটা আমাদের অনেক সময় দেখা যায় যে 2 মার্ক বা 3 মার্ক বা 5 মার্কের প্রশ্ন আসে, প্রশ্নতে আমাদের এটা চাইতে পারে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি। আচ্ছা, এখানে আমাদের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণে এখানে কিছু শব্দ বা কিছু ভাষা আমরা বেশি ব্যবহার করবো, অঙ্ক করতে অনেক বেশি ব্যবহার করবো। সেটা হচ্ছে কি, এখানে বলা আছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কথাটা এখানে আসবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যয় থাকে যে ব্যয়গুলো স্থায়ী, উৎপাদন হয় হোক না হয় না হোক, আমাদের সে ব্যয়গুলো স্থায়ী ব্যয়। যেমন আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের ব্রাঞ্চে লাভ হয় হোক না হয় না হোক, যে এমপ্লয়ি গুলো আছে তার বেতন পাবে, তার মানে এই স্যালারিটা কি, এই স্যালারিটা হচ্ছে ফিক্সড কস্ট। কিন্তু আপনার ব্রাঞ্চের ইলেকট্রিসিটি সেটা কিন্তু পরিবর্তনশীল ব্যয়। এই যে পরবর্তীতে আসে কি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি, যে ব্যয়গুলো ওঠানামা করে সেটা হচ্ছে পরিবর্তনশীল। যে আপনার ব্রাঞ্চে কি করতেছেন, যে যখন দেখতেছেন যে না আমার ব্রাঞ্চের যেহেতু প্রফিট কম বা প্রফিট হচ্ছে না, আমি কি করি, এসিটা একটু বন্ধ করে রাখি, 4টার পরে এসিটা বন্ধ করে রাখি বা এসিটা কমিয়ে দেই, বা এরকম ভাবে আপনার চিন্তা ভাবনা, লাইট কমিয়ে দেই, এই ধরনের চিন্তা ভাবনাগুলো করতে পারেন। তো এই যে ব্যয়গুলো তখন কি হবে, আপনার বিদ্যুৎ বিল কমে আসবে। এই যে ব্যয়টা কমে আসতেছে, এটা হচ্ছে আমাদের কাছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ যে ব্যয় আমাদের উৎপাদনের সাথে আমাদের যে ব্যয়গুলো ওঠানামা করে সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যদি এটা আমাদের ব্যাংকের ক্ষেত্রে উদাহরণ দিলাম, যদি আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি, উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি, তাহলে এইরকম একটা বিষয় যে একটি প্রতিষ্ঠানে আমাদের যে কর্মচারীগুলো আছে, আমাদের উৎপাদন হয় হোক না হয় না, তাদের আমাদের বেতন দিতে হবে। যে কর্মচারীগুলো আছে, তাই না, মাসিক ভিত্তিতে কর্মচারী, তার বেতন দিতে হবে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আর পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে কি, কাঁচামালের ব্যয়। কাঁচামালের ব্যয়, কারখানার বিদ্যুৎ খরচ, এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের, হ্যাঁ, নাইদা আপা আপনি মানে স্ক্রিনের উপর মনে একটু দাগাদাগি করছেন, লেখা হচ্ছে আর কি। আচ্ছা, তো পরিবর্তনশীল ব্যয়গুলো যে ব্যয়গুলো আমাদের ওঠানামা করে, আমরা উৎপাদনের সাথে সাথে যে ব্যয়গুলো ওঠানামা করে সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন আপনি যদি কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে, ধরুন রুটির ফ্যাক্টরির ক্ষেত্রে, রুটি যদি আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার ময়দা ইউজ হবে, তাছাড়া ময়দা ইউজ হবে না, ময়দা, চিনি, দুধ এগুলো ইউজ হবে। তাহলে যদি রুটি তৈরি না করেন তাহলে ইউজ হবে না। তার মানে যখনই উৎপাদন করতেছেন তখনই আমাদের এই কাঁচামালগুলো, মানে আমাদের এই যে ময়দা, আমাদের দুধ এবং হচ্ছে আমাদের এই যে চিনি, এগুলো ইউজ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, তারপরে আছে আধা পরিবর্তনশীল ব্যয়। কিছু ব্যয় আছে আমাদের অর্ধেক, কিছু স্থায়ী ব্যয় এবং কিছু পরিবর্তনশীল ব্যয়। এটার কাজ নাই, এই অধ্যায়ে এটার কাজ নাই, এটা কাজ হবে না, আমাদের এই দুটোর কাজ হবে। হ্যাঁ, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, তারপরে আছে আমাদের সমুচ্ছেদ বিন্দু। সমুচ্ছেদ বিন্দু বলতে আমরা সহজে বুঝি না, কিন্তু যদি বলি ব্রেক ইভেন পয়েন্ট তাহলে অনেকে আমরা বুঝবো। ব্রেক ইভেন পয়েন্টের সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা যখন কোনো ব্রাঞ্চ ওপেন করি, সেই ব্রাঞ্চে দেখতে পাবেন যে এমন একটা পর্যায়ে যায় যে 6 মাস বা 3 মাস বা 4 মাস পর এমন একটা পর্যায়ে যায়, ব্রাঞ্চের যে খরচ যদি আমাদের 100 টাকা হয়, তাহলে আমাদের লাভও করতেছে 100 টাকা। তার মানে কি, লাভ আর খরচ মিলে আমাদের অবস্থান হচ্ছে কত, জিরো। মানে ব্রাঞ্চ লাভেও নাই, লসেও নাই, এমন একটা পর্যায়ে যায়। এই অবস্থাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি, বিইপি। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে ব্রেক ইভেন বিন্দু কাকে বলে, যে পর্যায়ে আমাদের লাভ এবং লস সমান, সে অবস্থাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। তারপরে আছে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রাপ্ত। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে
যে আমাদের বিক্রয় থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পাই। এটা আমরা সূত্রের মাধ্যমে আলোচনা করব ব্যাপকভাবে। তারপর হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় আমরা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যদি যোগ করি তাহলে আমরা মোট ব্যয় পাবো। এই যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যদি আমরা যোগ করি, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, দুটো কস্ট যদি আমরা যোগ করে থাকি তাহলে আমরা মোট ব্যয় পাবো। নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত কথা ব্যবহার হবে, সেটা নাম, যেটা ইংরেজি নাম হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি আমরা ইউজ করবো। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সমগ্র বিক্রয়কে আমরা দুই ভাগে ভাগ করি। একটা লাইন যদি আমরা দেখি, এটা বিক্রয়, আমরা 100 টাকা পর্যন্ত পণ্য বিক্রয় করেছি, তাহলে এই লাইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এতের মধ্যে আমাদের লাভ লস কিছু হয়নি, আর এরপর যদি বিক্রয় যেটা হয় সেটা লাভ। ধরুন আমাদের এখানে 40 ইউনিট বা 40 টাকা পর্যন্ত বিক্রি করছে, বিক্রি করতে লাভ লস কিছু হয়নি, এই জায়গার নাম হচ্ছে কি বিইপি। আর 40-এর পর যখন 41, 42, 43, 44, 45, 100 পর্যন্ত বিক্রি করেছে, এর মধ্যে আমাদের লাভ অন্তর্ভুক্ত আছে, লাভ শুরু হয়ে গেছে। তার মানে এইটুকু মানে ব্রেক ইভেনের পর থেকে যে অংশটুকু থাকবে সেটার নাম হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটির মধ্যে প্রফিট অন্তর্ভুক্ত থাকে, আর ব্রেক ইভেন পর্যন্ত কোনো প্রফিট অন্তর্ভুক্ত থাকে না। ব্রেক ইভেন পর্যন্ত লস থাকে, ব্রেক ইভেন আগ পর্যন্ত লস থাকে। ব্রেক ইভেন পর্যন্ত মানে ব্রেক ইভেনে আমাদের লাভ লস কিছু হয় না, ব্রেক ইভেনের পর আমাদের প্রফিট অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে একটু। আচ্ছা, তো এটা আমরা সূত্রটা এরকম, যে যেটা দাগ পড়ে গেছে, দাগ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের দেখতে পাচ্ছেন তো না? দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তা আমরা এটা অ্যানালাইসিস করব একটা চিত্র মাধ্যমে। একটা চিত্র আমরা দেখে আসি, সেই চিত্রটা দেখার পর আমরা সূত্রগুলো অ্যানালাইসিস করি, তা আমাদের কাছে ইজি লাগবে। এই চিত্রটা আমরা একটু বুঝবো, গ্রাফটা। এখানে খেয়াল করুন, আমরা এই জিরো পজিশন, এই জিরো থেকে উপরের দিকে হচ্ছে সেলস রেভিনিউ, মানে টাকা দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এইদিকে আমাদের ইউনিট দ্বারা প্রকাশিত হয়েছে। ধরুন আমরা এরকম কলম বিক্রি করব, প্রতিটা কলমের দাম হচ্ছে 40 টাকা বা 50 টাকা দাম। তো এরকম ভাবে আমরা কলম বিক্রয় করব। তো এদিকে কলমের সংখ্যা বোঝাবে, হয়তো 1, 2, 3, এটা প্রত্যেকটা 10,000 করে, 10,000, 20,000, 30,000 বা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ এরকম। হ্যাঁ, তো এদিকে আমাদের টাকা বোঝাবে, হয়তো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ এরকম টাকা বোঝাবে। তো আমাদের এদিকে ইউনিট বোঝাবে। ইউনিট তো আমরা বুঝি যে আমাদের কলম সংখ্যা যেটা সেটা হচ্ছে ইউনিট, আর কলমের প্রাইস যেটা সেটা হচ্ছে আমাদের কাছে টাকা বা সেলস রেভিনিউ। তাহলে এদিকে আমাদের টাকা বোঝাবে আর এইদিকে ইউনিট বোঝাবে। আচ্ছা, ইউনিট দিয়ে আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, যে ধরুন আমরা 1, 2, 3, 4, 5 এরকম ভাবে 10 পর্যন্ত আসছে। 10 পর্যন্ত আমরা কি করেছি? বিক্রয় করেছি। আমরা 10টা কলম বিক্রি করেছি। বিক্রয়টা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে। তাহলে 1, 2, 3, এই 3 পর্যন্ত মানে 3টা কলম যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের লাভ এবং লস কিছু হবে না। আমাদের লাভ মানে 3টা কলম বিক্রি করলে যে লাভটা হবে সেটা আমাদের লস বা আমাদের যে খরচ হয় সে খরচের সমান। তাহলে 3 নাম্বার যে কলমটা বিক্রি করছে এর নাম হচ্ছে বিইপি। এই যে যেটা টানছি বিইপি, এর নাম হচ্ছে কি? বিইপি। তাহলে খেয়াল করুন যে বিইপি মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট। এই সমচ্ছেদ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত আমাদের এই ব্রেক ইভেন পয়েন্টের লাভ এবং লস সমান, এখানে কোনো লাভ লস নেই। ব্রেক ইভেনের আগে কিন্তু আমাদের লস আছে, আর ব্রেক ইভেন পর আমাদের প্রফিট আছে। তাহলে এইদিকে আমাদের লস এরিয়া, এর লস এরিয়া, আর এইদিকে আমাদের প্রফিট এরিয়া, মানে যত দূর পর্যন্ত বিক্রি করবো সব প্রফিটই থাকবে।
এখন আমরা এই যে ব্রেক ইভেনের পর বিক্রয় যতদূর পর্যন্ত হয়েছে, 9 হোক, 8 হোক কিংবা 10 হোক, এই যতদূর পর্যন্ত বিক্রয় হয়েছে সেই এরিয়াকে বলে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে এর মধ্যে আমাদের নিরাপত্তা প্রান্ত, এর মধ্যে আমাদের প্রফিট অন্তর্ভুক্ত আছে, আর ব্রেক ইভেনের আগ পর্যন্ত আমাদের লস আছে। তাহলে বিইপি পর্যন্ত আমাদের লাভ লস সমান আছে। তো এখন আমরা জিরো থেকে এইদিকে হচ্ছে আমাদের ইউনিট আর এইদিকে হচ্ছে টাকা। আমাদের বিক্রয়টা যখন শুরু হবে, এই যে সবুজ কালিতে যেটা, এটা হচ্ছে আমাদের বিক্রয় লাইন। এই বিক্রয় লাইন আমাদের জিরো থেকে শুরু হবে, আর বিক্রয় আস্তে 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 উপরের দিকে উঠবে, বিক্রয় আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর আমাদের প্রতিষ্ঠানে কিছু যেগুলো ফিক্সড কস্ট আছে, যেমন আমি বেতনের উদাহরণ দিলাম, সে বেতন হচ্ছে আমাদের কাছে বিক্রয় হলেও আমাদের বেতন দিতে হবে, না হলে দিতে হবে। ধরুন আমাদের বেতন এই যে 20,000, ধরুন 20,000, এই 20,000 থেকে শুরু হয়েছে, এটা সমান, মানে এক ইউনিটে যদি বিক্রি করে 20,000 দিতে হবে, 2 ইউনিটে বিক্রি করলে 20,000 দিতে হবে, মানে সমান দূরত্ব আছে। আর 3 ইউনিট বিক্রি করলে 20,000 দিতে হবে, 4 করলেও 20,000, 5 করলে 20,000, এরকম মানে ফিক্সড সমান ভাবে চলে যাবে। তাহলে আমরা ফিক্সড কস্ট যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয়গুলো চালু হবে। আমাদের কাছে এই যে এখান থেকে এই যে লেখা আছে ফিক্সড কস্ট, রেড লাইন যেটা ফিক্সড কস্ট, আর যে গোলাপি কালার যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে ভেরিয়েবল কস্ট, মানে কি পরিবর্তনশীল ব্যয়। আর সবুজ কালারে যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে সেলস। তাহলে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেলস। তাহলে এটা এই তিনটা লাইন যখন আমাদের এখানে সেট করেছে, আমাদের বিইপি লাইন সহ আমাদের এখানে যেটা সেট করেছে, যে ভেরিয়েবল কস্ট এবং হচ্ছে সেলস, যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুর নাম হচ্ছে বিইপি। মানে এতদূর পর্যন্ত আমাদের হচ্ছে লাভ লস সমান। এরপর যেটা শুরু হবে সেটা প্রফিট এরিয়া, আর এর আগে হচ্ছে কি লস এরিয়া। এটা হচ্ছে মূলত আমাদের গ্রাফ, বিইপি গ্রাফ। আচ্ছা, আমরা যদি এখন এটা করতে যাই, যে আমাদের ফিক্সড কস্ট এতদূর পর্যন্ত হচ্ছে ফিক্সড কস্ট, আবার এখান থেকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, আর এইটুকু হচ্ছে প্রফিট, তারপরে হচ্ছে আমাদের কাছে বিক্রয়। তাহলে যদি আমাদের ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট যদি আমাদের 5 টাকা হয়, ভেরিয়েবল কস্ট যদি 3 টাকা হয়, প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে কত বিক্রয় কত হবে? তাহলে 5 3 8 9 টাকা হচ্ছে বিক্রয়। আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। এটা শুধু এমনি গ্রাফ দেখালাম আপনাদের, এটার উপর আরো বিস্তারিত আলোচনা হবে। আমরা সূত্রতে চলে যাই। তো সূত্র বলা আছে এরকম, দেখুন এই সূত্রটা আপনার মনে রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে। এইটুকু মনে রাখলে আপনার কাছে সহজে অঙ্কটা পারবেন। এখন মনে হবে যে আপনার যে এই 3 লাইন বা 4 লাইন মনে রাখা ব্যাপার, হ্যাঁ আপনার কাছে 4 লাইনই বিরক্ত লাগবে। এই 4 লাইনে মনে রাখা বিরক্ত লাগবে। তো এই 4 লাইন বা 5 লাইনটা কি বলা আছে এখানে দেখুন, বলা আছে সেলস। সেলস হচ্ছে কত দেওয়া আছে? 10 টাকা, মাইনাস ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া আছে 3 টাকা। তাহলে সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেই, তাহলে আমরা পাচ্ছি কন্ট্রিবিউশন। কি নাম? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কত? 60 টাকা। মানে এই সেলস থেকে 10 টাকা থেকে যদি আমরা 3 টাকা বাদ দেই, তাহলে 60 টাকা কন্ট্রিবিউশন। বাদ দিয়ে যেটা থাকবে তার নাম হচ্ছে কি? কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আমরা ফিক্সড কস্ট এফসি যদি বাদ দেই 2 টাকা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট হচ্ছে 5 টাকা। তাহলে আমরা এটা একেবারে মনে রাখা অনিবার্য। সেলস থেকে ভিসি বাদ, আমরা সংক্ষিপ্তগুলো করব। সেলস থেকে ভিসি বাদ, তাহলে এখানে আমরা মনে রাখবো কি? সেলস থেকে ভিসি বাদ দেব, মানে ভেরিয়েবল কস্টটা বাদ দেবো, দিলে আমরা কন্ট্রিবিউশন পাবো। কন্ট্রিবিউশন থেকে এফসি বাদ দেবো, এফসি বাদ দিলে প্রফিট পাবো। এই 5টি লাইন আপনি অল টাইম একটু মনে রাখতে হবে, মনে রাখলে আপনি সহজে পাবেন। আচ্ছা, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে যে সূত্র ঝুড়ি দেওয়া আছে, সূত্রগুলো দেখে আপনার ভয় লাগবে বা মনে একটু যে আমার দ্বারা হবে না বোধহয়, কিন্তু না, এটা কখনোই মনে নিয়ে আসবেন না। এটা একটা সূত্র আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা আমাদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করব, তাহলে আমরা সহজে এটা মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা দেখব এই সূত্রটা দেখে সাহস পাবেন আপনারা, যে আমরা সেলস সমান সমান মানে বিক্রয় সমান সমান কি বুঝি? বিক্রয় সমান সমান কি? কস্ট। ব্যয়ের সাথে যদি প্রফিট যোগ করি তাহলে সেলস পাই, তাই না? আমরা কি জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান কি? মুনাফা।
তাই না? এটা তো আমরা এই সূত্রটা আমি জানি। তাহলে বিক্রয় সমান কি জানি, ক্রয় এই পাশে কি আছে মাইনাস আছে, তাহলে ওই পাশে কি হবে প্লাস হবে, তার মানে মুনাফা যোগ ক্রয় যদি করি তাহলে বিক্রয় পাবো, সেটা এটা করা আছে, ইংরেজিতে লেখা আছে কস্ট যোগ প্রফিট সমান সেলস। আবার সেলস সমান আমরা কি জানি, সেলস সমান এটাও জানি, এই যে সেলস সমান কি জানি 10 টাকা সমান কি দেওয়া আছে ভিসি, ভিসি এবং যদি এফসি এবং যদি প্রফিট যোগ করি তাহলে আমরা সেলস পাবো। মানে এই এখান থেকে আমরা এই সূত্রগুলো এখান থেকে নিয়ে যাব, মানে এই 3 টাকা যদি যোগ করি এবং এই 2 টাকা যদি যোগ করি এবং এই 5 টাকা যদি যোগ করি তাহলে 10 টাকা হবে। তার মানে ভিসি, এফসি এবং প্রফিট যদি যোগ করি তাহলে আমরা সেলস পাবো। আবার সেলস সমান কি লেখা আছে, কন্ট্রিবিউশন মানে যোগ ভিসি, তার মানে এই ভিসি এটা যোগ করি এবং এই 60 টাকা যোগ করি তাহলে 10 টাকা পাবো। এটা বিভিন্ন আকার অ্যাঙ্গেলে আপনি লিখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একবারে প্রাথমিক সূত্র। আর আরেকটা কমন সূত্রটা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কোনো কিছুর রেশিও বের করতে চাইলে তাকে সেলস দ্বারা ভাগ করতে হবে। যার রেশিও বের করব তাকে সেলস দ্বারা ভাগ করব, যার রেশিও বের করব তার সেলস দ্বারা ভাগ করব। যেমন আমরা টার্ন ওভার রেশিও আগে বের করছিলাম ইয়াকে, ওই যে কি বলে রেশিও অ্যানালিসিসে, যে যার রেশিও বের করব, যার টার্ন ওভার বের করব সেটা এভারেজ দ্বারা ভাগ করব, তাই না? এইরকম একটা কথা বলা ছিল ওখানে। এখানেও ঠিক ওই রকম, যে যার রেশিও বার করব, যার রেশিও বার করব মানে সেটাকে সেলস দ্বারা ভাগ করব। তাহলে এখানে একটু খেয়াল, রেশিওটা কই, এই যে রেশিও, এটা দেখুন যে রেশিও, এটা খেয়াল করুন, এই যে রেশিও আমরা যখন নির্ণয় করব, এই যে রেশিও অনুপাত, তাহলে যার মানে এখানে পিভি রেশিও বের করতে বলছে, প্রফিট ভলিউম রেশিও বের করতে বলছে। তাহলে প্রফিট ভলিউম রেশিও মানে কি, প্রফিট মানে সিএম এর এই যে কন্ট্রিবিউশন মার্জিন যেটা আছে না, এই যে কন্ট্রিবিউশন মার্জিন যেটা লেখা আছে সিএম, এটার অপর নাম হচ্ছে কিন্তু পিভি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে পিভি। তাহলে এখানে পিভি বলতে কিন্তু ওই সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে সেলস দ্বারা ভাগ করব, মানে কন্ট্রিবিউশন কি হয়, কন্ট্রিবিউশন আমরা কিভাবে পেতে পারি, সেলস মাইনাস ভিসি। এখানে কি আছে দেখুন, আমি বলছিলাম যে এটা মনে রাখতে হবে, এই সেলস থেকে যদি ভিসি বাদ দেয় তাহলে কি পাবো, কন্ট্রিবিউশন পাবো। তাহলে এই কন্ট্রিবিউশনকে যদি আমরা সেলস দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো। এটা এখানে আরেকটু সহজ করে আপনাদের বুঝিয়ে দেই। ধরুন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করব, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করব মানে এটা সিএম রেশিও বের করব। তার মানে এই 60 টাকাকে 10 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা গুণ করব, তাহলে হবে। যদি আমরা ভিসি রেশিও বের করতে চাই তাহলে ভিসি কত, 3 টাকা, তাহলে 3 টাকাকে 10 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা গুণ করব, তাহলে তার রেশিও বাড়বে। যদি ফিক্সড কস্টের রেশিও বের করতে চাই তাহলে ফিক্সড কস্টকে কি করব, 2 টাকাকে 10 দ্বারা ভাগ দেব, 100 দ্বারা গুণ করব, এই যে সেলস দ্বারা ভাগ দেব। বুঝতে পেরেছেন আমার কথাটা? আমার কথা কি বুঝতে পেরেছেন? শোনা যাচ্ছে না কথা নাকি? আচ্ছা, তো তাহলে প্রফিট রেশিও যদি বের করতে চাই তাহলে এই যে প্রফিটকে আমরা এই সেলস দ্বারা ভাগ দেব, 100 দ্বারা গুণ করব, করলে আমরা প্রফিট রেশিও পাবো। ঠিক এইরকম ভাবে এখানে করা আছে যে রেশিও গুলো, এই যে পিভি রেশিওকে আমরা এটা দ্বারা ভাগ দেবো, পিভি রেশিও সমান এই যে কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণ 100, মানে যেটা ভাগ মানে যেটা রেশিও বের করবো সেটাকেই আমরা ইয়ে করব, আপনার সেই দফাকে সেলস দ্বারা ভাগ দিব, সহজ কথায়। তাহলে আমরা রেশিও যদি ওটা ওইভাবে করতে পারি, তাহলে একটা রেশিও যদি বের করি, আমরা খেয়াল করে দেখুন যে আমরা এখানে ধরুন একটা রেশিও বের করব, ধরুন হচ্ছে এরকম, এই যে ভিসি রেশিও বের করব ধরুন, তাহলে ভিসি রেশিও সমান কি বলছি, ভিসি কে সেলস দ্বারা ভাগ করব, সেলস দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের ভিসি কত আছে, ভিসি আছে 3 টাকা,
সেলস হচ্ছে কত 10 টাকা গুণন কত 100। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে 3 ভাগ 10 গুণন 100 সমান কত 30%। 30% ভিসি রেশিও। এখন আপনি যদি এই সূত্র যদি জানেন যে ভিসি রেশিও সমান আপনি যদি এই সূত্র জানেন ভিসি কে সেলস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, এই সূত্রটা যদি আপনি জানেন তাহলে কি আপনি এখান থেকে এই সেল ক্যালকুলেট করতে পারবেন না? সেলস সমান কি হবে, যে সেলস সমান হবে কি সেলস বর্জ্য গুণন যদি করি সেলস উপরে যাবে ভিসি রেশিও নিচে আসবে, মানে সেলস সমান হবে কি ভিসি ভাগ ভিসি রেশিও গুণন 100 করলে আমরা এটা পাবো, সেলস পাবো। তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ভিসি কত সেটা বের করতে পারতেছি, সেলস কত সেটা বের করতে পারতেছি, আবার রেশিও কত ভিসি রেশিও কত সেটা বের করতে পারতেছি। তাহলে এখানে এই যে সেলস মাইনাস ভিসি রেশিও, এই যে এখানে সেলস বের করছে যে সেলস মাইনাস সেলস সমান ভিসি ভাগ ভিসি রেশিও, এটা যদি আমরা বর্জ্য গুণন করি তাহলে আমরা কিন্তু এই সূত্রটাই পাচ্ছি। তাহলে এই সূত্র যে আলাদাভাবে মুখস্থ করতে হবে এটা যে আলাদাভাবে মুখস্থ করতে হবে ওরকম কিছু না, আপনি একটা সূত্র যদি পারেন তাহলে আপনি 3টা রাশি বের করতে পারতেছেন, 3টা রাশির যে কোনো একটি বের করতে পারতেছেন। তাহলে এই বিষয়টা আমরা যদি একটু মনের মধ্যে রাখবো যে কোনো কিছু রেশিও যদি বের করে তাহলে আমরা সেটাকে আমরা সেলস দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে রেশিও পাবো। আচ্ছা, এটা হচ্ছে রেশিও বের করার নিয়ম। আচ্ছা, তাহলে রেশিও যদি আমরা বের করি তাহলে 3টা রাশি আমরা বের করতে পারতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আমাদের বেশি জানা প্রয়োজন এই বিপি ইউনিট এবং সেলস বিপি টাকা নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা আমাদের জানা প্রয়োজন সবচেয়ে বেশি। বিপি ইউনিট এবং বিপি টাকা অর্থাৎ বিইপি এটা আমাদের এমন কোনো অঙ্ক নাই যে আপনার কাছ থেকে চাইবে না, এমন কোনো অঙ্ক নাই যে আপনার কাছ থেকে চাইবে না, এটার প্রত্যেকটা অঙ্কে এটা বিইপি আপনাকে বের করতেই হবে। তাহলে বিইপি সমান আমরা কি জানি, এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে আমাদের। বিইপি সমান হচ্ছে ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। ইউনিট কন্ট্রিবিউশন বলতে কি বুঝি, সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেয় তাহলে আমরা কন্ট্রিবিউশন পাই। তাহলে ইউনিট সেলিং প্রাইস থেকে ইউনিট ভিসি যদি বাদ দেয় তাহলে আমরা ইউনিট কন্ট্রিবিউশন পাবো। তাহলে এফসি কে ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ দিলে বিপি ইউনিট পাবো। আবার বিপি সেলস কে ইউনিট সেলিং প্রাইস দ্বারা যদি ভাগ দেয় তাহলে আমরা বিপি ইউনিটস পাবো। মানে দুইভাবে করতে পারি আমরা। তারপরে আছে বিপি টাকা কি করব, এফসি কে যদি পিভি রেশিও দ্বারা ভাগ দেই বা সিএম রেশিও দ্বারা ভাগ দেই বা কন্ট্রিবিউশন রেশিও দ্বারা ভাগ দেই তাহলে আমরা কি পাবো, এফসি রেশিও পাবো। এখানে আছে ইউনিট, এখানে ইউনিট আছে, ইউনিট দ্বারা জাস্ট ভাগ দিব তাহলে আমরা ইউনিট পাবো। আর যখন টাকা বের করতে হবে তখন এই রেশিও দ্বারা, এই কন্ট্রিবিউশন রেশিও দ্বারা, পিভি রেশিও মানে কন্ট্রিবিউশন রেশিও, সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, একই কথায়, মানে পিভি রেশিও দ্বারা ভাগ করবো আমরা বা সিএম রেশিও দ্বারা ভাগ করবো। তারপরে আছে বিপি টাকা কি সেলস গুণন বিপি রেশিও। তাহলে এটা আমরা রেশিও যেটা করছি আমরা এর আগে যে কি বলছিলাম, রেশিও সূত্রটা কি ছিল, যে রেশিও সূত্রটা হচ্ছে আর রেশিও বের করবো, ধরুন বিপি রেশিও বের করবো, তাহলে রেশিওটা বের করতে যদি বলে তাহলে কি করব, আমরা বিইপি কে সেলস দ্বারা ভাগ দিব আর 100 দ্বারা গুণ করব, তাই না? তাহলে এটা যদি সূত্র আমরা জেনে থাকি তাহলে বিইপি তো আমরা বের করতে পারবো। তাহলে বিইপি বের করতে চাইলে কি হবে, এরকম যে আমরা বিইপি রেশিও সমান এটা সূত্রটা, তাহলে আমরা বিইপি সহজে বের করতে পারবো। আচ্ছা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এই করা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় যে সূত্রটি, সেটি হচ্ছে এই দুটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার হবে, 1 নাম্বার 3 নাম্বার সবচেয়ে বেশি ব্যবহার হবে, 1 নাম্বার 3 নাম্বার। আচ্ছা, এই দুটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর তারপরে আমাদের এখানে যে সূত্রগুলো ইউজ হবে, সবচেয়ে বেশি ইউজ হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট সমান আমরা কি জানি, সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট যদি বাদ দেই, সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট যদি বাদ দেই, যে এখানে সেলস থেকে 10 টাকা থেকে ফিক্সড কস্ট কত 2 টাকা এবং প্রফিট যদি 5 টাকা বাদ দেই তাহলে আমরা 3 টাকা ভেরিয়েবল কস্ট পাবো, তাই না? এই লাইন থেকে কিন্তু আমরা ওটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টের সূত্র। এই ভেরিয়েবল কস্টের সূত্র সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের কাছে সেটা হচ্ছে এটা, যে আমাদের এই দুটা 2 নাম্বার এবং 3 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্র সবচেয়ে ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। আপনি যখন এটা বুঝে পারবেন তখন এটা এমনি পারবেন, সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে
সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে আমরা ভিসি পাবেন। কি জানি আমরা, সেলস মাইনাস কি ভিসি, ভিসি বাদ দিলে কন্ট্রিবিউশন পাবো সিএম পাবো, সিএম থেকে আমরা এফসি যদি বাদ দেয় তাহলে কি পাবো, প্রফিট পাবো, তাই না? তাহলে আমরা সেলস থেকে যদি এটা বাদ দেয় তাহলে আমরা ভিসি পাবো, এভাবে করতে পারি। অথবা কন্ট্রিবিউশন আমাদের যেটা আছে যে আচ্ছা, তাহলে আমরা এই ভিসিটা, এই দুটো সূত্র আমরা ইউজ করবো এখানে। আর ভিসি রেশিও তো আমরা জেনেছি, আর এটার আমরা অঙ্ক করতে করতে এটা বুঝবো। এটা অবশ্য একটু অঙ্কের গভীরে না গেলে এটা বুঝবেন না, বুঝবেন এটা। ভিসি রেশিও যখন আমরা বের করবো 100% মাইনাস সিএম রেশিও, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যখন রেশিও আকারে থাকবে তখন 100% থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যখন বাদ দেবো তখন আমরা ভিসি রেশিও পাবো। তারপরে ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টের এটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এটা যেটা বলা আছে যে ফিক্সড কস্ট 3 নাম্বার, যে এখানে বিভিন্নভাবে আমরা বের করতে পারি। আমরা যে জিনিসটা আমরা জেনেছি, এই জিনিসটা যদি আপনারা জানেন যে সেলস মাইনাস ভিসি বাদ দিলে কি থাকে, কন্ট্রিবিউশন মার্জিন বা পিভি। এখান থেকে যদি আমরা যদি এফসি বাদ দেই তাহলে এফসিটা এখানে লিখলাম, এখান থেকে যদি আমরা এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি এফসিটা বাদ দেই তাহলে যেটা থাকবে সেটার নাম হচ্ছে প্রফিট। এইটুকু সূত্র যদি আমরা জানি তাহলে আমরা সহজে পারবো। তাহলে ফিক্সড কস্ট বের করতে বলছে, আর আমাদের বের করতে বলছে কোনটা, এই যে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট বের করতে চাইলে আমরা কি ভাবে করতে পারি? তাহলে ফিক্সড কস্ট বের করতে চাইলে এখানে বলা আছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং প্রফিট যদি বাদ দেই, এই যে সেলস কি ছিল 10 টাকা, এটা ছিল কত 3 টাকা, তাহলে এটা হচ্ছে কত 60 টাকা, এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে কত 5 টাকা। তাহলে আমরা খেয়াল করে দেখুন যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্ট এবং প্রফিট যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো, ফিক্সড কস্ট পাবো। মানে সেলস হচ্ছে 10 টাকা, 10 টাকাতে 3 টাকা এবং 5 টাকা 8 টাকা যদি বাদ দেয় তাহলে 2 টাকা ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট 2 টাকা। এটা বিভিন্নভাবে ফিক্সড কস্ট আমরা সূত্রটা এখান থেকে আমরা তৈরি করতে পারবো। তাহলে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে আমরা ফিক্সড কস্ট সমান কি জানি, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। মানে এই যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি প্রফিটটা বাদ দেয় তাহলে আমরা ফিক্সড কস্ট পাবো। তারপরে আছে ফিক্সড কস্ট সেলস গুণ কন্ট্রিবিউশন রেশিও মাইনাস প্রফিট। তা সেলস থেকে, সেলসের সাথে যদি আমরা রেশিওটা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা গুণ করি সেখান থেকে প্রফিটটা বাদ দিলে, এটা অর্থাৎ একই কথাই, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে আমরা ফিক্সড কস্ট পাবো। এইভাবে আমরা ফিক্সড কস্টের সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবো আর কি। অর্থাৎ মূল যে ছকটা, এই মূল ছকটা হচ্ছে এটা, এর মধ্যে থেকে আমরা এগুলা মডিফাই করবো আর কি। আর প্রফিট ভলিউম রেশিওর সূত্রটা এটা আমাদের অবশ্যই একটু ভালো মতো মনে রাখতে হবে। কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণে 100 পিভি রেশিও, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা বেশি ব্যবহার, সবচেয়ে বেশি ব্যবহার হয়। অথবা পিভি রেশিও আমাদের টোটাল ফিক্সড কস্টকে বিইপি সেলস দ্বারা ভাগ করলে আমরা পিভি রেশিও পাবো। পিভি রেশিও বলতে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কে বোঝায়। আর প্রফিট, এগুলা আপনি যেমন ফিক্সড কস্ট যদি পারেন তাহলে প্রফিটটাও এখানে আসবে, তাই না? একটা সূত্র, এটা যদি আপনি ঠিক মতো একটু বুঝে পড়েন, মেকানিজম করেন এর সাথে, এই যে এই ছকের সাথে, তাহলে আপনি কিন্তু প্রফিটও পাচ্ছেন। কারণ এখানে প্রফিট কার সাথে, প্রফিট ফিক্সড কস্টের সাথে অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রফিট সমস্যা কিভাবে বের করতে পারি, এটা আপনি কিন্তু করতে পারবেন, তখন প্লাস মাইনাস করে করতে পারবেন। তার মানে কি, প্রফিট এর পাশে আছে মাইনাস, তাহলে এর পাশে যা হবে প্লাস, তাহলে প্রফিট সমান হবে কি, এটা লিখবেন এর সাথে ফিক্সড কস্ট এর প্লাস আছে, এর পাশে মাইনাস, তার মানে কি প্রফিট সমান লিখতে পারি সেলস গুণ সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট করলে আমরা প্রফিট পাবো। তাহলে একটা সূত্র যদি আমরা ঠিকমতো মনে রাখতে পারি, এই পরবর্তী যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা সহজে পাবো। আর মার্জিন অফ সেফটিতে বলছি যে মার্জিন অফ সেফটি লাভের অংশ, এর মধ্যে লাভের অংশ অন্তর্ভুক্ত থাকে। সেলস থেকে বিপি মানে যেটা লাভ এবং লস হয়নি সেইটুকু অংশ যদি বাদ দেয় মার্জিন অফ সেফটি পাবো। এই সূত্রগুলো আমরা অঙ্ক করতে করতে ইনশাল্লাহ ভালো মতো করতে পারবো আর কি। আর টার্গেট প্রফিট এটার সূত্রটা আমাদের মনে রাখতে হবে।
টার্গেট প্রফিটের যে সূত্রটা, এই সূত্রটা আমাদের 1 নাম্বার সূত্রটা আমাদের মনে রাখলেই হবে আর কি। টার্গেট প্রফিট, আমাদের টার্গেট প্রফিট অর্জন করতে বলে। হ্যাঁ, অনেক সময় যে আমরা 1 লক্ষ টাকা টার্গেট অর্জন করতে চাই, আমরা ব্যাংকে ধরুন মুনাফা অর্জন করতে চাই, ধরুন হচ্ছে 10 লক্ষ টাকা এই মাসে মুনাফা অর্জন করতে চাই বা এই বছরে মুনাফা অর্জন করতে চাই, তাহলে আমাদের কত লোন দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, আপনার একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে লামসাম, সে তার ভিত্তিতে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ওইরকম অঙ্ক এখানে থাকবে না। হ্যাঁ, এখানে অন্য অঙ্ক থাকবে যে আমরা 1 লক্ষ টাকা প্রফিট অর্জন করতে চাই, তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে, এইভাবে থাকবে আর কি। এই একটা সূত্র পড়লেই হবে। তো আজকে তো 11টা বেজে গিয়েছে, আজকে আর অঙ্ক দেখাবো না, অঙ্ক দেখালে আবার খারাপ লাগবে। আজকে যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলো একটু টেকনিক্যালি হ্যান্ডেল করেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে মানে আগামী দিন থেকে আমরা অঙ্ক গুলি আলোচনা করব। ভালো লাগবে, সেটা খারাপ লাগবে না, ভালো লাগবে। এই সূত্রগুলি একটু খালি টেকনিক্যালি একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন। আপনি শুধু এই ছকটা মনে রাখেন। আপনি যদি কোনো কিছু নাও বোঝেন, অন্তত পক্ষে এই ছকটা মনে রাখবেন, এই ছকটা মনে রাখবেন, মানে আপাতত এনাফ, এই ছকটা যদি মনে রাখেন। তো তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।